তাহলে আমাদের এখানে প্রথম যে কোশ্চেনটা আজকের ভিডিওতে আছে সেটি হচ্ছে গিয়ে 1 নম্বর কোশ্চেনে যাই গিয়ে। একে আমরা এখানে কি পাচ্ছি? একে আছে যে ভারতের কোন ঐতিহাসিক রাজা স্থায়ী সেনাবাহিনী তৈরি করেছিলেন? এ বলছে অজাতশত্রু, বি বলছে বিম্বিসার, সি বলছে ধননন্দ, আর ডি বলছে হচ্ছে পুষ্যমিত্র। এর মধ্যে কে স্থায়ী সেনাবাহিনী গঠন করেছিলেন? ওকে, এদের ভেতরে স্থায়ী সেনাবাহিনী গঠন করেছিলেন অপশন বি, দ্যাট ইজ বিম্বিসার। এদের ভেতরে বিম্বিসার স্থায়ী সেনাবাহিনী তৈরি করেছিলেন। ওকে, সময়টা ছিল কত খ্রিস্টাব্দে? আচ্ছা, বিম্বিসার 544 খ্রিস্টপূর্বাব্দে হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠান করেছিলেন। বিম্বিসার 544 খ্রিস্টপূর্বাব্দে 544 খ্রিস্টপূর্বাব্দে হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। কোন বংশ? না, ওটা হচ্ছে গিয়ে হর্ষঙ্গ বংশ। ওকে, হর্ষঙ্গ বংশ প্রতিষ্ঠান করেছিলেন। তার উপাধি কি ছিল? তার উপাধি ছিল হচ্ছে গিয়ে সৈনিক। সৈনিক, ঠিক আছে। আচ্ছা, তার রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল হচ্ছে গিরি ব্রজ বা রাজগীর বা হচ্ছে রাজগৃহ। তিন নামে এখানে অবশ্যই খেয়াল রাখবে। একটা হচ্ছে গিরিব্রজ, একটা হচ্ছে গিরিব্রজ, অথবা হচ্ছে গিয়ে রাজগীর, অথবা হচ্ছে গিয়ে রাজগৃহ। এই ছিল তার হচ্ছে রাজধানীর নাম। ওকে, আর তার ছেলের নাম ছিল কি? তার ছেলে ছিল হচ্ছে গিয়ে অজাতশত্রু। ওকে, এনার ছেলে হচ্ছে গিয়ে অজাতশত্রু, এবং তার উপাধি ছিল কি? তার উপাধি ছিল হচ্ছে গিয়ে সৈনিক। যেমন আমাদের পরের প্রশ্নে এখানে কি আছে? কোশ্চেন নাম্বার 2 আছে, কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে পাইক বিদ্রোহ সংগঠিত হয়েছিল? কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে পাইক বিদ্রোহ সংগঠিত হয়েছিল? 1814, 65, 17, 75। কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে পাইক বিদ্রোহ শুরু হয়েছিল, সংগঠিত হয়েছিল? উত্তর হবে 1817 সালে। 1817 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে পাইক বিদ্রোহ শুরু হয়। ঠিক আছে, এই বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? বক্সি জগবন্ধু পাইক। ওকে, এর নেতৃত্বে ছিলেন কে? এটার নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে গিয়ে বক্সি জগবন্ধু পাইক। তাহলে বসে লেখো বক্সি জগবন্ধু পাইক। ওকে, আচ্ছা, টাইগার ছিল, পাইকরা কোন রাজ্যে ছিল? এরা ছিল হচ্ছে গিয়ে ওড়িশাতে। এরা হচ্ছে ওড়িশা রাজ্যের খুর্দা অঞ্চলে ওরা থাকতো। ওড়িশা রাজ্যের খুর্দা অঞ্চলে ওরা বসবাস করতো হচ্ছে পাইকরা। ওকে, পাইকরা ছিল কি? আসলে ওরা ছিল হচ্ছে এক ধরনের কৃষক। আচ্ছা, শুরু হয় 1817 সালে এবং বিদ্রোহটি দমন করা হয় হচ্ছে 1818 সালে। এটি আবার ইংরেজরা দমন করে দিয়েছিল। ঠিক আছে, এই গেল আমাদের পাইক বিদ্রোহ সম্বন্ধে। এবং আমরা আমাদের পরের প্রশ্ন নম্বর হচ্ছে 3। থ্রিতে আমরা এখানে কি পাচ্ছি? থ্রিতে আছে এই ধরনের কোশ্চেন, এক্স এবং ওয়াই যদি বাস্তব সংখ্যা হয় এবং এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হয়, তবে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান তাহলে পরে কি হবে? যখন দুখানা বর্গের সমষ্টি 0 হয় এবং যেখানে এক্স এবং ওয়াই হচ্ছে একে অপর হচ্ছে বাস্তব সংখ্যা হয়, তখন অবশ্যই ওরা হচ্ছে প্রত্যেকটির মান হবে আলাদা করে 0 হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমার অবশ্যই এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারের ভ্যালু ইকুয়াল টু 0 হবে। দ্যাট মিনস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে, বা এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে 1 আসবে। এবং সেম ভাবে আবার হচ্ছে ওয়াই মাইনাস 4 এর হোল স্কোয়ারটা আসবে হচ্ছে 0 আসবে, বা ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0 আসবে, বা ওয়াই ইকুয়াল টু 4 আসবে। এবং এখানে কি চেয়েছে? না এক্স কিউব প্লাস ওয়াই কিউবের আমার ভ্যালু এখানে চেয়েছে। তো এক্স কিউব অর্থ হচ্ছে একের কিউব প্লাস ওয়াই কিউব, দ্যাট মিনস 4 এর কিউব করলে পরে কি হবে? 1 প্লাস 4 কিউব হচ্ছে 64। ওকে, উত্তর হচ্ছে অবশ্যই 65। ঠিক আছে, এর ভ্যালু হচ্ছে 65। যাবো আমরা পরের প্রশ্নে এখানে কি আছে? নাম্বার 4 এখানে কি পাচ্ছি? এমনটা এখানে দেওয়া আছে, 4 আছে এমনটা যে
এক ব্যক্তি তার আয়ের 1/3 থাকা খাওয়ার জন্য ব্যয় করলেন, 1/8 পোশাক পরিচ্ছদে ব্যয় করলেন, 1/10 সৎকার্যে ব্যয় করলেন, আর বাকি টাকা 3/1 সঞ্চয় করতে। আয় তাহলে কত টাকা? একেবারে ক্লাস 5-এর একটি অঙ্ক, এই ধরনের অঙ্ক, সরি ক্লাস 5-এর একটি অঙ্ক। তাহলে মোট তার যে খরচটা অর্থাৎ থাকা খাওয়া, তাহলে 1/3 তিনি থাকা খাওয়া করলেন, খরচ করলেন, 1/8 তিনি হচ্ছে পোশাক পরিচ্ছদ খরচ করলেন, এবং 1/10 তিনি হচ্ছে তার সৎকার্যে ব্যয় করলেন। অর্থাৎ সেই ব্যক্তির টোটাল যে ব্যয় সেটা হচ্ছে কি এই তিনি যোগ করে দেবো আমরা। 3 8 10 লসাগু করলে পরে কি হবে? 80 হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে 120 হবে, 3 4 12 40 হবে, 8 15 120, এটা হচ্ছে 40 প্লাস হবে এখানে 15 প্লাস 12 120, দ্যাট মিনস এখানে 12 হবে। যোগ করলে কত হবে? 40 50 60 65 267 বাই হচ্ছে 120 আসবে। তাহলে হচ্ছে ওই ব্যক্তির মোট ব্যয়। এবার তাহলে বাকি থাকলো কত টাকা? অবশ্যই বাকি থাকছে হচ্ছে একের থেকে আমরা বিয়োগ করবো 67 বাই হচ্ছে 120, আমরা এখানে বিয়োগ করে দেবো। দিলে পরে কি আসবে? থাকবে এখানে 120, ওপরে 120 মাইনাস 67 করে দাও। 87 10 হবে 3, হাতে 1 7 আর 5 হচ্ছে 12, 53 বাই 120। তাহলে হচ্ছে বাকি টাকা সঞ্চয়ের জন্য। তাহলে বাকি থাকে 53 বাই 120, এটা হচ্ছে তার সঞ্চয়। কিন্তু আমার অঙ্কে কি দেওয়া আছে? অঙ্কে দেওয়া আছে সঞ্চয়টা হচ্ছে গিয়ে 3180। হ্যাঁ অর্কদীপ, আচ্ছা বাকি এখানে দেওয়া আছে 3180। ওকে, তার অর্থ কি? অবশ্যই 53 বাই 120 ইকুয়াল টু হচ্ছে আমার আসলে 3180 টাকা। তাহলে এত অংশ ইকুয়াল টু এত টাকা, তাহলে আমরা এক অংশ ইকুয়াল টু, তাহলে আমার কত আসবে? 3180 কে আমরা গুণ করবো হচ্ছে ওপরে 120 যাবে কি, তাহলে আসবে হচ্ছে 53। এটা কাটাকাটি করে দাও, কাটাকাটি করে দিয়ে গুণ করে দাও, উত্তর এসে যাবে। ওকে, 53 দিয়ে 318 যাবে হচ্ছে এটা 6 বার, 18, ওকে 5 31, এটা কত হলো? 6 বার 72 720 টাকা। উত্তর হচ্ছে কম গেছে, 7200, অপশন ডি উত্তর 7200। ওকে, তাহলে আমরা আমাদের নেক্সট অঙ্কে আমরা এখানে কি পাচ্ছি? নাম্বার 5 এর জায়গায় আমার কোশ্চেনে 5 এখানে কি আছে? কত সালে আকবর কর্তৃক দিন ই ইলাহি ধর্মমত প্রতিষ্ঠিত হয়েছিল? কত সালে আকবর কর্তৃক দিন ই ইলাহি এই ধর্মমতটি প্রতিষ্ঠিত হয়েছিল? 1579, 1582, 1587, 1566। কোন সালে এটি এই ধর্মমতটি প্রথম শুরু হয়? ওকে, উত্তরটা হবে অপশন বি, 1582 সালে এটি আকবর কর্তৃক এই ধর্মমতটি প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, উত্তর হবে হচ্ছে 1582। ঠিক আছে, বিশ্ব ভ্রাতৃত্ব, ধর্মীয় সম্প্রীতি এবং শান্তিশীল ধর্ম হচ্ছে মূল উদ্দেশ্য। আর এর উৎপত্তি হয় কোথা থেকে? এর উৎপত্তি হয় হচ্ছে আগ্রার ফতেপুর সিটি থেকে। এই ধর্মমতের উৎপত্তি হয় হচ্ছে আগ্রার থেকে, ফতেপুর সিটি থেকে হচ্ছে ধর্মমতের উৎপত্তি হয়। ওকে, আর এর একটি অপরিহার্য ছিল, একটি অপরিহার্য বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে সুলিকুল। ওকে, সুলিকুল, এটা একটু অবশ্যই খেয়াল রাখবে, সুলিকুল। আর এই ধর্মমত গ্রহণ করছেন এমন কিছু ব্যক্তির নাম তোমরা অবশ্যই জেনে রাখবে, যেমন নামগুলো হচ্ছে কি আবুল ফজল আব্দুস সামাদ। ওকে, এই ধর্মটি গ্রহণ করেছেন হচ্ছে গিয়ে আবুল ফজল, দেন হচ্ছে গিয়ে আব্দুস সামাদ, তারপরে আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে গিয়ে বীরবল, আর হচ্ছে গিয়ে শাহজাদা মুরাদ। ঠিক আছে, এরা হচ্ছে এই ধর্মটি গ্রহণ করেছিলেন। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরের প্রশ্নে নাম্বার 6-এ। আমরা এখানে কি পাচ্ছি? 6 যেমনটা, নিম্নের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 4 9 62, 5 7 69, 9 8 জিজ্ঞাসা এমন দেওয়া আছে, এখানে ওখানে আমাকে দেখাতে হবে
থার্ড যে ফিগারটি দেওয়া আছে সেই থার্ড ফিগারে জিজ্ঞাসা চিহ্ন আমার এখানে কি আসবে, ঠিক আছে। তো থার্ড ফিগার জিজ্ঞাসা এখানে কি আসবে, দেখো ভালো করে দেখলে পরে দেখবি এখানে যেগুলো এসছে সেগুলো আসলে কিভাবে এসছে। 4 9 62, আচ্ছা 9 আর 4 যোগ করলে কত হয়, 13 হয়, আর 4 9 হচ্ছে 49, যোগ করে দাও, 9 3 12 2 হাতে 1 6, এই তো। আর এটা দাদা 7 5 হচ্ছে গিয়ে 12, তার সঙ্গে 57 যোগ করে দাও, কত আসবে, 2 9 5 1 6 69, এই তো। এরপরটা কত আসবে, অবশ্যই 58 যোগ করে দাও 17 হবে, এর সঙ্গে যোগ করা হচ্ছে 98 যোগ করে দাও, তাহলে এখানে কি আসবে, 8 7 15 5 হাতে 1 2 আর 9 হচ্ছে 11, 115, উত্তর আসবে হচ্ছে অপশন বি 115, উত্তর হবে হচ্ছে অপশন বি 115, ঠিক আছে। যাবো আমরা আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নে আমরা এখানে কি পাচ্ছি, নাম্বার 7। নাম্বার 7 এখানে কি আছে, 4টে এবং 5টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি কাঁটার ভেতরে 36 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এর একটা সূত্র আছে, ঠিক আছে। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে আমরা একটু শর্টকাটে আমরা আগে লিখে দেই। সূত্র হচ্ছে গিয়ে 2/11 ইন্টু হচ্ছে গিয়ে a1 প্লাস মাইনাস a2, ঠিক আছে। যেখানে a1টা কি, a1টা হচ্ছে গিয়ে ছোট সংখ্যা ইন্টু 30, ছোট সংখ্যা ইন্টু 30 হচ্ছে কি আমার a1, ওকে। তাহলে আমরা এখানে আমরা বসানো শুরু করবো এটা, ঠিক আছে। তাহলে পরে 2/11 এখানে থাকবে, a1 এর জায়গায় আমরা ছোট সংখ্যা হচ্ছে গিয়ে 4, 4 ইন্টু 30 করবো আমরা, 4 3 12 120 হবে। আর এটুটা কি, এটু হচ্ছে কত ডিগ্রি কোণ, এটু হচ্ছে কত ডিগ্রি কোণটা, a1টা হচ্ছে ছোট সংখ্যা ইন্টু হচ্ছে 30, এইটা হবে হচ্ছে a1, আর এটু হবে গিয়ে কত ডিগ্রি অ্যাঙ্গেল। এবার আমরা সেটা এখানে করে ফেলি, থাকছে এখানে 2/11 এখানে থাকছে, ইন্টু a1 এর অর্থ হচ্ছে গিয়ে ছোট সংখ্যা ইন্টু 30, দ্যাট মিনস 4 ইন্টু 30, 4 3 12 120, প্লাস মাইনাস থাকছে কত অ্যাঙ্গেল, দ্যাট মিনস 36, ওকে। এটা যোগ চিহ্ন ইউজ করবে এখানে, প্লাস 36 4টে 5টার ভেতরে, ওকে। তাহলে এখানে আসছে কত, 2/11 যোগ করে দাও, যোগ করে দাও 156, ওকে। তাহলে 156 দুগুণে কত হয়, 6 দুগুণে 12 2 হাতে 1, 312/11, 312/11 হয়, এটাকে ভাগ করে দাও, 312 দিয়ে এটাকে ভাগ করে দাও, 11 দুগুণে এখানে 22 করো, বিয়োগ করলে 9, 2 কেটে 2 নামাও, 8 দিয়ে দাও, 8 11 88, আছে 4, অর্থাৎ 28 পূর্ণ 4 এর 11, 28 পূর্ণ 4 এর 11, ঠিক আছে। অর্থাৎ 4টে বেজে 28 মিনিট 4/11-তে ওই অ্যাঙ্গেলটি হবে 36 ডিগ্রি, 4টে বেজে 4:11 মিনিটে, এর উত্তর হবে অপশন সি, ঠিক আছে। পরের প্রশ্নে এখানে কি পাচ্ছি, নাম্বার 8 এখানে কি আছে, 8 আছে এমনটা, দিল্লি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়, 1931 5 মার্চ, 1928 6 মার্চ, 1932 5 মার্চ, 1930 6 মার্চ, কত সালে দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 8 নম্বর উত্তর হবে 1931 সালের 5 মার্চ, অপশন এ 1931 সালের 5 মার্চ দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয় 1931-এর 5 মার্চে, ওকে। নাম হচ্ছে গান্ধী আরউইন চুক্তি, এর আরেকটি নাম হচ্ছে গিয়ে গান্ধী আরউইন চুক্তি, এটি আমরা প্রত্যেকে জানি, গান্ধী আরউইন চুক্তি, ঠিক আছে। এটি হয় 1931 সালের 5 মার্চে হয়, ওকে। লন্ডনে দ্বিতীয় গোলটেবিল সম্মেলনের আগে লর্ড আরউইন এবং মহাত্মা গান্ধীর মধ্যে এটি স্বাক্ষরিত হয়। লন্ডনে দ্বিতীয় গোলটেবিল সম্মেলনের আগে লর্ড আরউইন এবং মহাত্মা গান্ধীর মধ্যে এই গান্ধী আরউইন চুক্তি বা দিল্লি চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল, ওকে। এই চুক্তির মধ্যে কোন কোন বিষয়গুলো এখানে নেওয়া হয়েছিল, যেমন 1 নম্বর হয় যে
কংগ্রেসের ওপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে, 1 নম্বর হয়। 2 কি হয়, সমস্ত অধ্যাদেশ প্রত্যাহার করে নেওয়া হবে। 3 নম্বর কি হয়, লবণ উৎপাদনের অনুমতি দেওয়া হয়, এটা হলো 3 নম্বর। 4 কি হয়, শান্তিপূর্ণ পিকেটিং এর অনুমতি দেওয়া হয়, 4 নম্বর। এবং হচ্ছে শান্তিপূর্ণ বিক্ষোভে জড়িত সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি হচ্ছে এই চুক্তির মূল বিষয়বস্তু ছিল। ওকে, যাব আমরা পরের প্রশ্নে নাম্বার 9। এখানে কি আছে, 9 নম্বর আছে এমনটা, যদি 3x plus 1/x equal to 5 হয় তবে 27x³ plus 1/x³ এর ভ্যালু ইকুয়াল টু কি হবে। ওকে, তাহলে আমরা পড়া শুরু করি। কিউব প্লাস বি কিউব ভ্যালু এখানে চেয়েছে, তো এখানে আছে হচ্ছে গিয়ে 27x³ প্লাস আছে 1/x³। এটা আমরা লিখতে পারি কি 3x এর হোল কিউব লেখা যায় প্লাস 1/x এর কিউব লেখা যায়। এবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এটা হচ্ছে গিয়ে a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু বি ইন্টু a প্লাস বি। ওকে, এগুলো দুই সূত্র কি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। যেখানে আমার 3x প্লাস 1/x এর ভ্যালু এখানে দেওয়া আছে 5, এটা হবে এখানে 5 এর কিউব হবে মাইনাস এর x এর ভ্যানিশ 3 3 এর 9 ইন্টু এটা হচ্ছে গিয়ে 5। 5 এর কিউব করলে কত হবে 125, বিয়োগ করে এখানে 45, বিয়োগ করে দাও 5 বা 0 4 আছে 12 হবে 8 হলে উত্তর এখানে কত হবে 80 হবে। ওকে, ফলে আনসার অপশন এ 80। ঠিক আছে, নাম্বার 9 উত্তর হবে হচ্ছে 80। এবার আমরা 10 নম্বরে আমরা এখানে কি পাচ্ছি, 10 নম্বর কোশ্চেন এখানে আছে এমনটা যে 343 মাইনাস এত 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 বাই এত গুণ এত যোগ এত গুণ যোগ এত গুণ এত। দেখো আমরা ধরে নেই যে 343 ইকুয়াল টু হচ্ছে গিয়ে a আর 113 ধরে হচ্ছে b। তাহলে আমরা কি আসছে এখানে আসছে অবশ্যই a গুণ a আসছে উপরে, মাইনাস আসছে b গুণ b আসছে, তাই না? আর নিচে আসছে কি a আসছে, প্লাস আসছে এখানে a গুণ b আর প্লাস আসছে এখানে b গুণ b। অর্থাৎ উপরে আসছে আমার এখানে a কিউব মাইনাস b কিউব আসছে উপরে, আর নিচে আসছে হচ্ছে গিয়ে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার এখানে আসছে। এবারে কি a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি, a মাইনাস b ইন্টু ab প্লাস হচ্ছে b স্কোয়ার বাই থাকছে এখানে আবার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ওপরে এটাকে ভ্যানিশ করে দাও, থাকছে a মাইনাস b, দ্যাট মিনস a হচ্ছে গিয়ে 343 মাইনাস 113, বের করে দাও 3 3 0 1 4 3 1 3 2 230। উত্তর হবে অপশন এ 230। ঠিক আছে, যেমন আমরা পরের প্রশ্ন হচ্ছে 11তে। 11 এখানে আমরা কি পাচ্ছি, 11 আছে এমনটা 618 খ্রিস্টাব্দে কোন নদীর তীরে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। 618 খ্রিস্টাব্দে কোন নদীর তীরে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী ও হর্ষবর্ধনের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল। অপশন দিয়েছে এখানে কৃষ্ণা, গঙ্গা, নর্মদা, বি এবং সি উভয়। উত্তর হবে অপশন সি নর্মদা, এটি হয় নর্মদা নদীর তীরে সংঘটিত হয়েছিল। ওকে, দ্বিতীয় পুলকেশী ছিলেন চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক, ইনি ইমাদি পুলকেশী নামও ছিলেন পরিচিত। অর্থাৎ এই দ্বিতীয় পুলকেশীর অপর নাম ছিল হচ্ছে গিয়ে ইমাদি পুলকেশী, এই নামে পরিচিত ছিলেন। আর তার রাজধানীর নাম ছিল কি, তার রাজধানী ছিল কোথায়, রাজধানী ছিল হচ্ছে গিয়ে বাদামিতে, তার রাজধানী ছিল। আর তার সভাকবি ছিলেন কে, তার সভাকবি ছিলেন হচ্ছে গিয়ে রবি কীর্তি, তার সভাকবি ছিলেন। এবার এই রবি কীর্তির লেখা একটি গ্রন্থের নাম কি, সেটা হচ্ছে গিয়ে আইহোল প্রশস্তি, আইহোল প্রশস্তি। ঠিক আছে, এবার এর থেকে আমরা কি জানতে পারি, এর এই আইহোল থেকে আমরা জানতে পারি কি, এই দ্বিতীয় পুলকেশীর শাসনের সমস্ত বর্ণনা আমরা পাই হচ্ছে আইহোল প্রশস্তি
থেকে আমরা পাই। ঠিক আছে, এবং পরের প্রশ্ন হচ্ছে 12। এখানে কি আছে? 12 আছে এমনটা, একটি লাইনে মোট 52 জন ছাত্র দাঁড়িয়ে আছে। বিনোদের 18 জনের আগে আছে। অর্জুন কোথায় আছে? বিনোদের 18 জনের আগে আছে। অর্জুন বিনোদের 18 জনের আগে আছে। বিনোদের কি আছে? মাঝখানে আসে হচ্ছে 18 জন। ওকে, বিনোদ শেষ থেকে 13তম স্থানে আছে। এ আছে হচ্ছে 13তম স্থানে, 13th আছে। এর আগে আছে আরো হচ্ছে 12 জন। অর্জুন সামনের থেকে কতজনের পেছনে আছে? তাহলে এদের মাঝখানে আছে 18 জন। 18 আর 12 হচ্ছে কি 20, 20 আর 21 এক হচ্ছে 22, মোট হয়ে গেল এখানে 22 জন। হলো, তাহলে অবশ্যই আমার এছাড়াও 18 আর 12 হচ্ছে কি 30, 31, 32 জন। ওকে, এটা হলো গিয়ে 32 এখানে অলরেডি হয়ে গেল। ফলে আগে আসে অবশ্যই হচ্ছে আরো 20 জন, ঠিক কিনা? তাহলে 20 জন থাকলে পরে হচ্ছে গিয়ে 52 জন। তাহলে ওর যে সমস্যা হচ্ছে 20 জনের পেছনে আছে। ওকে, ওর জন্য আগে আরো 20 জন দাঁড়িয়ে আছে। উত্তর হবে অপশন এ। ঠিক আছে, অর্জুন সামনের থেকে 20 জনের পেছনে আছে। যাব আমরা পরের প্রশ্নে, নাম্বার 13-তে। 13 এখানে কি আছে? আছে এইটা, দেখো, মিরাত উল আকবর এই পত্রিকাটি কে প্রকাশ করেন? এ বলছে সৈয়দ আহমেদ খান, বি বলছে স্বামী বিবেকানন্দ, সি বলছে রাজা রামমোহন রায়, আর ডি বলছে মোহাম্মদ আলী জিন্নাহ। এই পত্রিকাটি প্রকাশ করেন হচ্ছে রাজা রামমোহন রায়। উত্তর হবে অপশন সি, রাজা রামমোহন রায় এটি প্রকাশ করেছিলেন। ঠিক আছে, রাজা রামমোহন রায়কে কি বলা হয়? বলা হয় নবজাগরণের জনক। এনাকে কি বলা হয়? নবজাগরণের জনক বলা হয়। বলা হয় ভারতীয় রেনেসার জনক ওনাকে বলা হয়। আর রাজা রামমোহন রায়কে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর রাজা উপাধিটি দিয়েছিলেন। এই রাজা উপাধিটি আছে, এটি দিয়েছিলেন হচ্ছে গিয়ে দ্বিতীয় আকবর। উপাধিটি দিয়েছিলেন। ওকে, আর রাজা রামমোহন রায় 1815 সালে উনি তৈরি করেন হচ্ছে আত্মীয় সভা। আত্মীয় সভা। আর 1828 উনি করেন হচ্ছে গিয়ে ব্রাহ্ম সভা। তারপর আমরা পরের প্রশ্নে, নাম্বার 14-তে। 14 এখানে কি আছে? 14 আছে একটি মিনারের পাদদেশ থেকে 30 মিটার দূরে অবস্থিত একটি বিন্দু থেকে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি হচ্ছে 30 ডিগ্রি হলে মিনার উচ্চতা কত? ধরো এই হচ্ছে এমন জায়গায় এখানে মিনারটি আছে। মিনারের পাদদেশ থেকে 30 মিটার দূরে, নাম দরকার 30 মিটার। এই বিন্দু থেকে এর শীর্ষ বিন্দুর উন্নতিকোণ হচ্ছে 30 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 30 ডিগ্রি। ওকে, আমাকে কি চেয়েছে হচ্ছে মিনারের উচ্চতা এখানে কি হবে, চেয়েছে আমার এইটুকুনি। অর্থাৎ আমার এখানে লম্বটা এখানে বের করতে হবে। ঠিক আছে, ভূমি আমার দেওয়া আছে এবং একটু অ্যাঙ্গেল দেওয়া আছে। এবার তার মানে কি লম্ব আর ভূমি সম্পর্কটা আমরা কি দিয়ে পাই হচ্ছে গিয়ে ট্যান দিয়ে। ট্যান 30 ইকুয়াল হচ্ছে গিয়ে লম্ব বাই হচ্ছে ভূমি, বললাম এক্স, বাই ভূমি হচ্ছে গিয়ে 30। ট্যান 30 ভ্যালু কি হয় আমরা জানি, ওটা হয় 1/√3 হয়, x/30। এখানে আমরা কি পাবো? অর্থাৎ কোণাকুণি করলে √3x ইকুয়াল হচ্ছে গিয়ে 30, দ্যাট মিনস x ইকুয়াল হচ্ছে গিয়ে 30 বাই হচ্ছে √3। ওপর নিচে আমরা এখানে √3 এখানে গুণ করে দেবো, তাহলে কি আসবে? ওপরে 30 √3 বাই হচ্ছে 3 কেটে দেবো 10, আর কত? 10√3। ওকে, উচ্চতা হবে হচ্ছে 10√3 মিটার। এই হচ্ছে এর অঙ্ক।
ঠিক আছে, যাবো আমরা পরেরটাতে, যাবো আমরা নাম্বার হচ্ছে 15-এ। 15 এখানে কি আছে, কুতুব মিনারের পঞ্চম তলাটি কে নির্মাণ করেছিলেন? কুতুব মিনারের পঞ্চম তলাটি কে নির্মাণ করেছিলেন? বলছে ইলতুৎমিশ, তুগলক, কুতুবউদ্দিন আইবক, এ এবং সি উভয়েই। ওকে, তো কুতুব মিনারের পঞ্চম তলাটি তৈরি করেছেন হচ্ছে ফিরোজ শাহ তুগলক। অপশন বি হবে এখানে সঠিক উত্তরটি, ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, কুতুব মিনারের যে কাজ প্রথম শুরু হয়, সে শুরুটা হচ্ছে করেছিলেন গিয়ে কুতুবউদ্দিন আইবক। ওকে, শুরু করেছেন ইনি, শুরু হচ্ছে করেছেন কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে, এবং শেষ হচ্ছে করেছেন ইলতুৎমিশ। ঠিক আছে, শুরুটা হচ্ছে করেছেন কুতুবউদ্দিন আইবক, শেষটা হচ্ছে করেছেন ইলতুৎমিশ। ঠিক আছে, আর পঞ্চম যে তলাটি ওটি বানিয়েছেন ফিরোজ শাহ তুগলক। কুতুব মিনারটি কোথায় আছে? এটি আছে হচ্ছে দিল্লিতে। আর এটি কার স্মরণে নির্মিত? যার স্মরণে নির্মিত তার নাম হচ্ছে গিয়ে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ওকে, তার নাম হচ্ছে গিয়ে খাজা বখতিয়ার কাকি, এটার নাম। যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নটা কি হবে? পরের প্রশ্ন পাচ্ছি 16 নম্বর। 16তে আমরা কি পাচ্ছি? 16 নম্বর এখানে দেওয়া আছে এমনটি, নিচে চিত্র থেকে কোন ঘনক তৈরি করা যাবে? নিচের এই চিত্র থেকে কোন ঘনকটি তৈরি করা যাবে? ওকে, ধরনের আমাদের দেওয়া থাকে, জানবে যে নিচের যে ফিগারটি এখানে দেখা যাচ্ছে জি ওয়াই ও, এই তিনটে হচ্ছে পাশাপাশি তিনখানা তলকে দখল করবে। অর্থাৎ একটা ঘনকের এটা 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 এই তিনটেতে দেখা যাবে হচ্ছে এই নিচের জি ওয়াই ও, সেটা উপরে আসতে পারে, অর্থাৎ একটা সাইড থেকে দেখা যাবে। দেখো এর মধ্যে একমাত্র এই জি ওয়াই ও দেখা যাচ্ছে কোথায়? অপশন বি তে। ফলে এখানে হচ্ছে বিটি তৈরি করা যাবে। নম্বর 16 হবে অপশন বি। ওকে, এটা এই ঘনকটি তৈরি করা যাবে। যেমন আমরা পরেরটাতে আমরা যাবো গিয়ে, নেক্সট এখানে কি আছে? নেক্সট আছে এমনটা 17তে এখানে আছে যে নিচে চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে? একটুখানি গুণে আমায় জানাও, এই ছবিতে কতগুলি ত্রিভুজ আছে? এই চিত্রে কতগুলি ত্রিভুজ আছে? তোমরা এগুলোকে এ বি সি ডি গিয়ে নাম ঠামগুলো দিয়ে নেবে, দিয়ে নিয়ে গুনতে শুরু করবে। আমি এখানে আর গুণে সময় নষ্ট করছি না, এটা বাড়িতে অবশ্যই তোমরা চেষ্টা করে দেখবে, এটা হচ্ছে হোমওয়ার্ক। ঠিক আছে, উত্তরটা আমি অবশ্যই এখানে দিয়ে দিচ্ছি। উত্তর হবে হচ্ছে 44। বাড়িতে গুনে দেখবে এটা আসছে কিনা 44টা। ঠিক আছে, যাবো আমরা পরেরটাতে 18তে। 18 আমরা এখানে কি পাচ্ছি? 18 আছে এমন, ব্রিটিশ ভারতে কে প্রথম বাজেট পেশ করেন? ব্রিটিশ ভারতে কে প্রথম বাজেট পেশ করেন? জেমস উইলসন 1860, উইনস্টন চার্চিল 1860, লর্ড কার্জন 1905, এ এবং বি উভয়। ওকে, উত্তরটা হবে হচ্ছে অপশন এ, জেমস উইলসন 1860। ব্রিটিশ ভারতে প্রথম বাজেট পেশ করেছেন জেমস উইলসন 1860 সালে। লর্ড ক্যানিং এর সময় ভারতে প্রথম শুরু হয় বাজেটের ব্যবস্থা। কার সময় প্রথম শুরু হয় বাজেটের ব্যবস্থা? তার নাম হচ্ছে গিয়ে লর্ড ক্যানিং। ওকে, লর্ড ক্যানিং এর আমলে ভারতবর্ষে প্রথম বাজেটের ব্যবস্থা চালু করা হয়। আর ব্রিটিশ ভারতে পৃথক রেল বাজেট চালু করা হয় 1924 সাল থেকে শুরু করা হয়। ব্রিটিশ ভারতে হচ্ছে পৃথক রেল বাজেট, যে বাজেটটা হয় ওটি শুরু করা হয় 1924 সাল থেকে, ওটি শুরু করা হয়েছিল। ঠিক আছে, আর স্বাধীন ভারতে প্রথম বাজেট পেশ করা হয়, স্বাধীন ভারতে প্রথম বাজেট পেশ করা হয় 26শে নভেম্বর 1947 সালে। ওকে, স্বাধীন ভারতে যখন প্রথম বাজেট পেশ করা হয় ওটি হয় হচ্ছে 1947 সালের 26শে নভেম্বর ওটি হয়। এবং সেটি কে পেশ করেছিলেন? যিনি পেশ করেছিলেন তার নাম হচ্ছে গিয়ে আর কে ষাণমুখম। ওকে, আর কে ষাণমুখম।
এই গেল হচ্ছে আমাদের মোটামুটি বাজেট নিয়ে বক্তব্য। যাবো আমরা নেক্সট কোশ্চেনে, নাম্বার 19-এ। 19 এখানে কি আছে? 19-এ আছে এমনটা যে একটি তথ্যের মধ্যমা এবং সংখ্যাগুলোর মানের পার্থক্য হচ্ছে 2। এই তথ্যের মধ্যমা এবং যৌগিক গড়ের পার্থক্য কি হবে? এবারে এই যে মধ্যমা আছে, পুরু আছে, আর আছে গিয়ে যৌগিক গড়, এই তিনটের ভেতরে একটা সম্পর্ক আছে। ওটা আগে আমি এখানে লিখে দিই, লিখে দিলে পরে আমার অঙ্কটা করতে অনেক ইজি হবে। মধ্যমা, সংখ্যা গুরু আর যৌগিক গড়ের মধ্যে সম্পর্কটা কি আছে? দেখো, এই সম্পর্ক হচ্ছে গিয়ে মিন ভ্যালু, ওকে, অর্থাৎ হচ্ছে গিয়ে গড় মান মাইনাস মোড, ওকে, গুরু, ওকে, ইকুয়াল টু হচ্ছে গিয়ে 3 ইন্টু মিন ভ্যালু মাইনাস হচ্ছে গিয়ে মিডিয়ান। এখানে মিডিয়ানটা হচ্ছে গিয়ে মধ্যমা, মিনটা হচ্ছে গড়, আর ওটা হচ্ছে গিয়ে সংখ্যাগুলোর ভ্যালু। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে সম্পর্ক। এবার এই সম্পর্কের মধ্যে থেকে আমাকে বের করতে হবে কি? আমাকে বের করতে হবে মিডিয়ান মাইনাস মিনের ভ্যালু। আমাকে বের করতে হবে হচ্ছে গিয়ে মিডিয়ান আর হচ্ছে গিয়ে মিন। এর মধ্যে আমাদের ডিফারেন্সটা এখানে কি হবে এটা আমাকে বের করতে হবে। এটা হচ্ছে আমার এখানে বিষয়টা। তারপর আস্তে আস্তে করা শুরু করি। তাহলে মিন মাইনাস মোড ইকুয়াল টু আছে হচ্ছে 3 মিন মাইনাস, তাহলে আমরা যদি এবার এক পাশে নিয়ে আসি তাহলে আমরা এখানে কি পাই? এখানে থাকছে হচ্ছে এখানে মিন ভ্যালু এখানে থেকে যাচ্ছে, এখানে 3 ইন্টু মিনটা আমরা এপাশে নিয়ে আসি, এটা আসলে হচ্ছে 3 ইন্টু মিন ভ্যালু এখানে আমরা নিয়ে আসলাম, ইকুয়াল এখানে থাকবে কি? এখানে থাকবে 3 ইন্টু মিডিয়ান, দ্যাট মিনস মাইনাস 3 ইন্টু হচ্ছে মিডিয়ান, আমরা ওটা নিয়ে যাবে প্লাস, ওকে, এটা আমরা ওখানে নিয়ে গেলাম। এইবারে তাহলে এই যে মিন মাইনাস 3 মিন, এবার আমরা করবো কি? 3 মিডিয়ানকে আমরা এ পাশে নিয়ে আসি, এই যে এই ভ্যালুটাকে আমরা এ পাশে আমরা নিয়ে আসি, দ্যাট মিনস 3 মোডটা এখানে নিয়ে আসি, মাইনাস মোড ইকুয়াল টু হচ্ছে থাকছে এখানে 3 মিন, আর একটা মিন এখান থেকে বাদ যাচ্ছে, থাকছে হচ্ছে 2 মিন, ও পাশে গেলে হবে হচ্ছে 2 মিন। আসলে এটুকু, আসলে এটা হলো। এবার এখানে তিনটে যে মিডিয়ানটা এখানে দেওয়া আছে, আমরা তিনটে মিডিয়ানকে ভেঙে দেবো, দুটো মিডিয়ান প্লাস হচ্ছে একটা মিডিয়ান, ওকে। তাহলে আমরা এখানে করবো হচ্ছে গিয়ে, এখানে করবো হচ্ছে গিয়ে 2 মিডিয়ান মাইনাস মোড, তিনটে আমরা এখানে ভাঙলাম দুখানা, আর একটাতে ভেঙে দিলাম, এখানে থাকছে হচ্ছে আমার এখানে 2 মিন, ওকে, 2 মিন ভ্যালু থেকে গেল। তাহলে এখানে কি আসবে? দুটো মিডিয়ান, দুটো মিডিয়ান, ওকে, মিডিয়ান এই পাশে আমরা নিয়ে আসবো, দুটো মিনকে আমরা আনবো, তাহলে 2 এখানে করে দেবো হচ্ছে গিয়ে মিডিয়ান মাইনাস মিন, মিডিয়ান মাইনাস মিন ইকুয়াল হচ্ছে গিয়ে থাকবে 2 মিন ইকুয়াল থাকবে হচ্ছে গিয়ে -2, ঠিক আছে। যৌগিক গড় আর মধ্যমার পার্থক্য হবে গিয়ে -2, ঠিক আছে। একটা লাইন উপরে আমরা যোগ করতে পারতাম, সেটা হচ্ছে গিয়ে যেহেতু ওখানে দেওয়া আছে যে মিডিয়ান মাইনাস মোড ইকুয়াল টু 2, ঠিক আছে, এর ভ্যালু হচ্ছে কি আসলে 2, ওটা আমরা ওখানে আমরা বিয়োগ করে দিচ্ছি, দিলে ভ্যালু হচ্ছে -2, ওকে। উত্তর হবে আমার এখানে 2 আছে, এখানে 2 এখানে আমরা এখানে দেবো, আর হচ্ছে উত্তর 1, ওকে, উত্তর হবে 1, ঠিক আছে, যার উত্তর অপশন ডিতে। পরের প্রশ্নে আমরা এখানে কি পাচ্ছি? নাম্বার 20 এখানে কি দেওয়া আছে? 20 আছে এমনটা যে 2y² - 6y - 7 = 0 হয়, এই সমীকরণে দুখানা বীজ আমাকে নির্ণয় করতে হবে।
সমষ্টি। ঠিক আছে, এবারে দুখানের সমষ্টির ভ্যালু কি হয় আমরা কি জানি, দুই সমষ্টির ভ্যালু হয় হচ্ছে মাইনাস বি বাই এ, ঠিক তো? অর্থাৎ কোন দ্বিঘাত সমীকরণের দুটো বীজের সমষ্টির ভ্যালু হচ্ছে মাইনাস বি বাই এ, ওটা হয় কি মাইনাস বি বাই এ। এবারে মাইনাস বি বাই এ হয়, এখানে থাকছে মাইনাস বি এর ভ্যালু কি, বি হচ্ছে কি মাইনাস সিক্স, ঠিক তো? করবো হচ্ছে কি মাইনাস সিক্স বাই এ, এ হচ্ছে কত ওয়াই স্কোয়ার সহ, দ্যাট মিনস টু, আর হচ্ছে কি টু, এটা হবে 3 হবে, এই মাইনাস মাইনাস এটা কেটে গেল, প্লাস হয়ে গেল, উত্তর হবে অপশন সি 3। ঠিক আছে, এটা হবে উত্তর হবে 3। কোনটাতে নাম্বার 21 আসবে এবার। 21 এখানে কি আছে, 21 আমরা এখানে পেয়ে যাচ্ছি এমনটা, নিম্নলিখিত কার রাজসভায় রাজমণ্ডলী ছিল, কার রাজসভায় রাজমণ্ডলী ছিল, ঔরঙ্গজেব, কৃষ্ণদেব রায়, শিবাজি বা কোনটাই নয়, কার রাজসভায় রাজমণ্ডলী ছিল? ওকে, উত্তরটা হবে অপশন সি শিবাজি, শিবাজি রাজসভায় রাজমণ্ডলী ছিল, শিবাজির রাজসভায় রাজমণ্ডলী ছিল। ছত্রপতি শিবাজি মহারাজ উনি 1630 সালে আহমেদনগরের শিবনেরি দুর্গে জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? আহমেদনগর, যার নাম কি আহমেদনগর। দুর্গের নাম হচ্ছে গিয়ে শিবনেরি দুর্গ, শিবনেরি দুর্গ, যারা তার জন্ম হয় শিবনেরি দুর্গে। ঠিক আছে, আর তার অভিষেক হয় কোন সালে? 1674-এ, 1674 তার হচ্ছে অভিষেক হয়, 1674 তার অভিষেক হয়, এবং সেই জায়গার নাম ছিল কি, সেই জায়গার নাম ছিল হচ্ছে রায়গড়, রায়গড় দুর্গ, সেটার নাম ছিল হচ্ছে রায়গড় দুর্গ। এটা হলো কি জন্মস্থান শিবনেরি দুর্গ, এটা হচ্ছে অভিষেকের স্থান রায়গড় দুর্গ। যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নে আমরা এখানে কি পাচ্ছি, নাম্বার 22। 22 এখানে কি আছে, নিচে শ্রেণীটির কত জোড়া সংখ্যা আছে যাদের সমষ্টি 2 দিয়ে ভাগ করা যায়? ওকে, এই শ্রেণীতে কত জোড়া সংখ্যা আছে তাদের সমষ্টি 2 দিয়ে ভাগ করা যায়, এটা আমি থাকবো হচ্ছে হোম টাস্ক। ঠিক আছে, এটা আমাকে বের করে আমাকে জানাবে সম্ভব যদি হয়, যে এই শ্রেণীতে কত জোড়া সংখ্যা আছে যাদের সমষ্টিকে 2 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, যেই বই থেকে দেখাচ্ছি সেই বইতে এখানে আনসার বলছে হচ্ছে 11 জোড়া সংখ্যা এমন আছে, কিন্তু আমার যুক্তিতে কিন্তু আরো অনেক বেশি জোড়া পাওয়া সম্ভব। যেমন জোড়া বলতে আমরা যে কোনো ধর্ম সংখ্যা আমরা এখানে ধরতে পারি, অর্থাৎ ফার্স্ট আমরা এখানে 1 দিয়ে শুরু করি, 2 দিয়ে ভাগ যাবে, দ্যাট মিনস 1-এর সঙ্গে আমার এখানে 3 যাবে, 1-এর সঙ্গে 5 যাবে, 1-এর সঙ্গে 7 যাবে, 1-এর সঙ্গে 9 যাবে। ওকে, তো এতগুলো জোড়া আমাদের 1 দিয়ে আসছে। আচ্ছা, 2 দিয়ে করলে পরে আমার এখানে 2 যাবে, 2 দিয়ে করলে 4-এর সঙ্গে এই জোড়াকে আমরা 2 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে করলে 6 জোড়া, 2 দিয়ে করলে 8, এটা হবে। ওকে, 3 করলে পরে আমার 3-এর সঙ্গে 1 অলরেডি এখানে আমার আছে, 3 দিয়ে করলে পরে 3 যাবে, 3 দিয়ে করলে পরে 5 যাবে, 3 দিয়ে করলে 7 যাবে, এটা হবে, আর 3 সঙ্গে যাবে 9 যাবে। ওকে, এই জন্য আসবে। আবার 4 দিয়ে করলে পরে হচ্ছে 4-এর সঙ্গে 1 ওখানে আছে, অলরেডি 2 আছে, 3 আছে, যাবে না, 4 হবে, 4-এর সঙ্গে 4 যাবে, 4-এর সঙ্গে 6 যাবে, 4-এর সঙ্গে 8 যাবে, এটা হবে। আর 5 দিয়ে করলে পরে 1 2 3 4 তো আছেই, তাহলে পরে 5-এর সঙ্গে হচ্ছে অবশ্যই একটা 5 যাবে, 5-এর সঙ্গে 7 যাবে, 5-এর সঙ্গে 9 যাবে। এতগুলো হচ্ছে জোড় হওয়া সম্ভব আমার যুক্তিতে, কিন্তু বই বলছে 11, জানি না কিভাবে এটা সম্ভব, আমার পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না। আমার আনসার আসছে এমনভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এমন 18টা জোড়া হওয়া সম্ভব, তার সমষ্টি 2 দিয়ে ভাগ করা যাবে। আর হবে না, কি হবে না 5 তো এবার 6 দিয়ে হবে না, সরি, আর 18 কি জন্য হবে, 6 দিয়ে হবে। এবার 6 দিয়ে করলে 6-এর সঙ্গে 6 যাবে, 6-এর সঙ্গে 8 যাবে, এটা হবে, আর যাবে না। 7 দিয়ে করলে পরে 7-এর সঙ্গে হচ্ছে গিয়ে তোমার 7-এর সঙ্গে 7 যাবে, 7-এর সঙ্গে 9 যাবে, 8 দিয়ে করলে 8-এর সঙ্গে 8 যাবে, 9-এর সঙ্গে 9 যাবে, এতগুলো।
ঠিক কিনা? ফলে আমার এখানে 18 হচ্ছে 19, 20, 21, 22, 23, 24, ফলে 24 খানা জোড়া সংখ্যা পাওয়া সম্ভব। তাহলে সমস্যা হচ্ছে 2 দিয়ে ভাগ করা যাবে। যাই হোক, অঙ্কটা কেমন আছে আমার এটা জানা নেই, জানলে আমাকে একটুখানি কমেন্ট করে জানিও। আচ্ছা, যেমন কি আমরা পরের অঙ্ক আছে নাম্বার 23-তে, এখানে আছে বিবৃতি এমন দেওয়া আছে যে সমস্ত এ হলো জেড। আচ্ছা, আমরা একটু আঁকি। সমস্ত এ হলো জেড, ধরি এই ছোট একটা বৃত্ত, তার নাম হচ্ছে কি এ। সমস্ত এ হচ্ছে কি জেড, জেড হচ্ছে অবশ্যই বাইরে হবে। সমস্ত এ হলো কি জেড। আচ্ছা বেশ, এখানে হচ্ছে এরপরে কি বলছে, সমস্ত জেড হচ্ছে এক্স, এক্স হচ্ছে বড় হবে, এটা হচ্ছে কি আবার এক্স, সমস্ত জেড হচ্ছে এক্স। আর সমস্ত ওয়াই হলো এ, মানে ওয়াইটা হচ্ছে আবার সব থেকে ছোট, এর ভেতরে আসা হচ্ছে ওয়াই, এটা আছে। এবার এখানে প্রশ্ন কি বলেছে, সমস্ত এ হলো ওয়াই, না সমস্ত এ তো নয়, বাকি কিছু এ আছে যেগুলো আগে ওয়াই এর বাইরে আছে, বলা সম্ভব না। সমস্ত ওয়াই হলো এক্স, এটা বলা সম্ভব। কি জন্য? সমস্ত ওয়াই এ, সমস্ত এ জেড, সমস্ত জেড এক্স, সমস্ত ওয়াইটা অবশ্যই এক্স বলা সম্ভব। তারপর হচ্ছে অপশন 2। ওকে, একমাত্র সেটা হচ্ছে 2 একমাত্র সত্য, অপশন বি। ঠিক আছে, এবং সত্য অপশন বি হচ্ছে একমাত্র এখানে সত্য দেওয়া আছে। যেমন আমরা পরের প্রশ্নে নাম্বার 23 হলো, তেমন নাম্বার 24 এখানে কি বলছে, ভারতীয় বিপ্লবী যতীন দাস কিভাবে মারা যান? অনশন, পটাশিয়াম সায়ানাইড খেয়ে, পুলিশের গুলিতে, নাকি অজ্ঞাত কারণে? যতীন দাসের মৃত্যু হয় কিভাবে? অপশনটা, উত্তরটা হবে হচ্ছে কি অপশন এ, দ্যাট ইজ অনশন। ওনার মৃত্যু হয় অনশনে, উত্তর হবে অপশন এ, অনশনে। ঠিক আছে। আচ্ছা, যতীন দাস হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। যতীন দাস হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন সদস্য ছিলেন 1929 সালে। 1929 সালে তিনি বিপ্লবী কার্যকলাপের জন্য গ্রেপ্তার হন এবং তাকে লাহোর কেন্দ্রীয় জেলে তাকে পাঠানো হয়, লাহোরে পাঠানো হয়। সেখানে তিনি 63 ডেজ তিনি ওখানে অনশনে ছিলেন, 63 ডেজ, এবং তারপর তার মৃত্যু হয় 1929 সালেরই 13 সেপ্টেম্বর। উত্তর হবে তার মানে অপশন এ, অনশন করে তার মৃত্যু হয়। তারপর আমরা পরের প্রশ্নে নাম্বার 25 এখানে কি পাচ্ছি, a is to b যদি 1.2:2, b is to c যদি 1.5:2, c যদি 2:3 হয়, তাহলে আমার b is to d এর মানটা এখানে কি হবে? ওকে, দেখো এখানে a is to b দেওয়া আছে এখানে কি 1.2:2, অর্থাৎ হচ্ছে কি 12/10 × 2, তার মানে হচ্ছে কি 12/10 × 2, অর্থাৎ হচ্ছে 12:20। ঠিক তো? ছোট করলে এটা কত হবে? 4 3 12, 4 5 20, 3:5 এটা আসবে। আবার b is to c এখানে কি দেওয়া আছে, b is to c দেওয়া আছে হচ্ছে কি 1.5:2, এটা করলে কি হবে? 15/10:2, তার মানে হচ্ছে কি আসবে হচ্ছে 15:20 আসবে। কাটাকাটি করলে কত হবে? 5 3 15, 5 4 20, 3:4 আসবে, হলো। আর 6 আমার এখানে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে 6 হচ্ছে কত দেওয়া আছে? 2:3 দেওয়া আছে। এবার আমাকে বের করতে হবে কি b is to d, এটা আমরা একটু শর্টকাটে শিখবো। আমরা এখানে লিখে নেবো a is to b is to c is to d। প্রথমে আছে এখানে a is to b আছে, এখানে এর মান হচ্ছে 3:5, এটা আমরা করবো হচ্ছে 3:5, এখানে আমরা লিখবো হচ্ছে a is to b এর জায়গাতে আমরা এখানে লিখবো। ওকে, b is to c এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে 3:4, এখানে b জায়গায় আমরা লিখবো হচ্ছে 3:4, কোনো সুবিধা নেই। আর c এখানে কি দেওয়া আছে? 2:3 cd, তার c লিখবো হচ্ছে 2 আর d লিখবো হচ্ছে 3। এবারে যেগুলো গ্যাপ থাকলো সেগুলো, তাহলে প্রথমে 3:5 পর গ্যাপ আছে, আমরা বাকিটা আমরা লাস্ট যা আছে ওটা আমরা 5 দিয়ে আমরা ফিল আপ করে দেবো। ওকে, এবার আছে কি 3:4, তাহলে আগেরটা আমরা এখানে 3 থাকা, এটাও 3 দিয়ে ফিল আপ করবো, এটা 4 থেকে আমরা 4 দিয়ে ফিল আপ করে দেবো। ওকে, আবার এটা আছে 2:3, লাস্ট আছে 2, আগে 2, এটা একটা 2 দিয়ে ফিল আপ করে দেবো। অর্থাৎ আমরা কি বুঝলাম, লাস্ট যেখানে আছে 5, বাকি আমরা 5 দিয়ে ফিল আপ করবো। এর পাশে 3 দেবো, 3 4 থাকলে 4, এখানে 2
এখানে 2 এখানে 2, ঠিক আছে। এবারে সবগুলো আমরা এখানে গুণ করে দেব। গুণ করলে কি পাবো? 3 3 9, 2 গুণে 18, এটা হলো 18 ইস্টু 5 3 15 দুগুণে 30 ইস্টু, তারপরে 20 দুগুণে হচ্ছে 40 ইস্টু, তারপরে 20 3 গুণে 60, হচ্ছে কি B/D। B/D B হচ্ছে কি এখানে 30, B হচ্ছে গিয়ে 30 আর D হচ্ছে কি আমার এখানে 60, অর্থাৎ উত্তর হচ্ছে গিয়ে 1:2, ঠিক আছে। উত্তর হবে আমার এখানে 1:2, এটার উত্তর। যাবো আমরা পরের অঙ্কে নাম্বার 26 এ। 26 আমরা কি পাচ্ছি? 26 আছে এমন যে তথ্যের সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে। সংখ্যাগুরু মান বলতে কোনটা সংখ্যাতে বেশি আছে। ওকে, 4 5 6 7 8 9 এগুলো আছে। তো 4 আছে এখানে দুখানা, 5 আছে এখানে একটা, 6 আছে এখানে একটা, দুটো, তিনটে, 7 আছে এখানে দুখানা, 9 আছে একটা। তাহলে মানে বেশি আছে কোনটা আছে? 6, অর্থাৎ সংখ্যাগুলো হচ্ছে আমার এখানে 6। উত্তর অপশন বি 6, ঠিক আছে। যাব আমরা পরের প্রশ্নে 27 এখানে কি পাচ্ছি? ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে অর্থ বিল সংজ্ঞায়িত করা হয়েছে? কোন অনুচ্ছেদে অর্থ বিলের ব্যাপারটি বলা আছে? এটি হচ্ছে অর্থ বিল 112, 11, 8, 10, এবং উত্তরটা হচ্ছে 110 নম্বর অনুচ্ছেদে আছে অর্থ বিল। 110 আছে অর্থ বিল, 110 আছে। অর্থ বিল একটি সরকারি বিল, আর এই বিলটা একমাত্র লোকসভাতে পেশ করা যায়। অর্থ বিল একমাত্র হচ্ছে লোকসভাতে পেশ করা যায়, ঠিক আছে, লোকসভাতে একমাত্র পেশ করা যাবে। আর সংসদে অর্থ বিল উত্থাপন করার আগে রাষ্ট্রপতির অনুমতির প্রয়োজন হয়, এটা হলো 2। 3 নম্বর, অর্থ বিলে রাজ্যসভার বিশেষ কোনো ক্ষমতা নেই। কোনো বিল অর্থ বিল কিনা ওটা একমাত্র স্পিকারই চূড়ান্তর মধ্যে ওটা দেন। আর অর্থ বিলে অচলাবস্থা দেখা দেয় তবে সেক্ষেত্রে যৌথ অধিবেশনের ডাক দেওয়া যায় না। অর্থ বিলে অচলাবস্থার ক্ষেত্রে যৌথ অধিবেশনের ডাক দেওয়া যায় না। বাকি যেমন বিলে যৌথ অধিবেশনের ডাক দেওয়া যায়, অর্থ বিলে কিন্তু যৌথ অধিবেশনের ডাক দেওয়া যায় না। যেমন আমরা পরের প্রশ্নে 28 পাচ্ছি। 28টা আছে এমন, 28 আছে এমন যে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের সারিতে বিক্রম বাম দিকে শেষ থেকে দাঁড়িয়েছে 11 নম্বর স্থানে। আচ্ছা, বিক্রম দাঁড়িয়েছে হচ্ছে বাঁ দিকে শেষ থেকে 11 নম্বর স্থানে। তাহলে এই হচ্ছে আমার বাঁ দিকের শেষ থেকে 11 নম্বর স্থানে আছে বিক্রম, এখানে আছে বিক্রম 11th, হচ্ছে গিয়ে 11। অর্থ হচ্ছে কি এর আগে আছে আরো 10 জন। এরপরে কি আছে? তার বন্ধু আদিত্য ডান দিকের শেষ প্রান্ত থেকে দাঁড়িয়েছে 3য় স্থানে, দাঁড়িয়েছে হচ্ছে গিয়ে আদিত্য, 3rd এ আছে। ওর আগে আরো আছে হচ্ছে গিয়ে 2 জন। এবার এখানে কি আছে? বিক্রম এবং আদিত্যের মাঝখানে আছে আরো 14 জন। তাহলে মোট আছে এখানে কতজন? 14 জন আর 10 জন 24 জন, 24 আর 2 এখানে 26 জন, 27 আর 28 জন। তাহলে আছে মোট 28 জন ব্যক্তি এখানে আছে মোট, ঠিক আছে, মোট আছে এখানে 28 জন। যাবো আমরা পরের প্রশ্নে। পরের এখানে কি আছে? নাম্বার 29 এখানে দেওয়া আছে এমনটা যে ভারতীয় সংবিধানের উল্লেখিত কোনটি বিচারযোগ্য নয়? মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, মৌলিক কর্তব্য, এ এবং সি উভয়ই। বিচারযোগ্য নয় হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, এগুলো হচ্ছে বিচারযোগ্য নয়, এর উপরে কোনো জাজমেন্ট হয় না, এটার উপর কোনো জাজমেন্ট দেওয়া যায় না, ঠিক আছে। ভারতীয় সংবিধানের পার্ট 1-এ নির্দেশমূলক নীতিগুলির সাথে সম্পর্কিত অনুচ্ছেদ হচ্ছে 36 to 51, 36 থেকে 51।
36 to 51-এ নির্দেশমূলক নীতিগুলি আয়ারল্যান্ডের থেকে নেওয়া হয়েছে। এগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের ওখান থেকে নেওয়া হয়েছে। খুব ভালো কোশ্চেন, অবশ্যই খেয়াল রাখবে। এটা নেওয়া হয়েছে কি হচ্ছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। আয়ারল্যান্ডের সংবিধান থেকে এগুলো নেওয়া হয়েছে নির্দেশমূলক নীতিগুলো, ঠিক আছে। আর এগুলো হচ্ছে আদালতে বিচারযোগ্য নয়। এগুলোকে ভাগ করা যায় হচ্ছে 3টি ভাগে এগুলো ভাগ করা যায়। এক হলো গিয়ে সমাজতান্ত্রিক নীতি, 2 হলো গিয়ে গান্ধীবাদী নীতি, আর 3 হলো গিয়ে উদার বুদ্ধি বৃত্তিক নীতি। এই 3 ভাগে এগুলোকে ভাগ করা যায়। ওকে, তারপর আমরা পরের প্রশ্ন নাম্বার 30-তে। 30 এখানে কি আছে? 30 এখানে পাচ্ছি আমরা যে সঠিক বিকল্পটি বেছে নিয়ে সিরিজটি সম্পূর্ণ করতে হবে। 11J2 13H4 17D12 25X48 এই সিরিজটার লাস্ট সংখ্যাটা, এখানে লাস্ট ব্যাপারটা কি আসবে। ওকে, তাহলে আমরা এখানে একটু লেখালেখি করা শুরু করি, আস্তে আস্তে এগোই, দেখি। তো এখানে আছে এমন যে 11J2 13H4 17D12 আর আছে 25X48 দেন ড্যাশ। এই তো আছে। দেখো 11 থেকে 13 এসছে কিভাবে? 11 12 13, দ্যাট মিনস এখানে আমার +2 হয়েছে। এই তো 13 থেকে 17 এসছে কিভাবে? +4 এখানে যোগ হয়েছে। 17 থেকে 25 এসছে কিভাবে? +8 যোগ হয়েছে। অবশ্যই এখানে যাবে, এটা কত যোগ হবে? 2 4 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, অর্থাৎ এখানে আমার 16 যোগ হবে। যোগ করে দাও 25 + 16 যোগ করে দাও 25 আর 16 কত হবে? 25 35 40 41। এটা হচ্ছে এখানে অবশ্যই 41 আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে 41। এটা শুরু আমরা এখানে 41 দ্বারা এখানে শুরু হবে। ওকে, আইদার এ অর হচ্ছে ডি। ওকে, আবার এটা 41 দিয়ে শুরু হবে। এবার যেমন হচ্ছে যে থেকে এইচে, যে থেকে এইচে আসো, জে এইচ, যে থেকে এইচে আমরা কিভাবে আসবো? দেখো যে আই জে, দ্যাট মিনস আমার -2 করে এসছি। যে থেকে এইচে আসো মানে হচ্ছে আমরা এখানে -2 করে এসছি, এইচ আই জে। এর থেকে এইচে আমরা এসছি, এখানে কিভাবে এসছি? ডি ই এফ জি এইচ, -4 এসছি আমরা এখানে। এইচ থেকে আমরা এখানে এক্স এসছি, থেকে আমরা এখানে এক্স এসছি কিভাবে? দেখো আমরা এখানে ডি তে এসছি, কিভাবে এসছি? এক্স ওয়াই জেড এ বি সি ডি, দ্যাট মিনস আমরা এখানে -6 করে এসছি আমরা এখানে। তো অবশ্যই আমার পরের টার্ম যাবে হচ্ছে -8 আসবে। তাহলে কি আসবে? একটু পরে কি আসবে? 8 ঘরে যাও গিয়ে আমার এক্স এর আগে 8টায় আসো, তাহলে কি পি থেকে আসবে? পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স, অর্থাৎ 8 ঘরে যাবে হচ্ছে পি 41 ই তে আসবে। উত্তর হবে অপশন এ, ঠিক আছে। ওটা না করলে চলে, উত্তর আমাকে আসছে না, ঠিক আছে। উত্তর 41 পি 240। আর এর যে এখান থেকে এগিয়েছে এই 2 থেকে 4, এটা হচ্ছে আসলে ইন্টু 2, 4 থেকে 12 ইন্টু 3, 12 থেকে 48 ইন্টু 4, এরপরটা হচ্ছে অবশ্যই 2 3 4, এটা হচ্ছে 5 গুণ। ওকে, উত্তর 240। এবার আমরা পয়েন্টটাতে 31 এখানে কি পাচ্ছি? 31টা আছে এমন যে নিম্নের কোনটি অন্যদের থেকে আলাদা? কাজিরাঙ্গা বিহার, গরুমারা পশ্চিমবঙ্গ, মানস অসম, রণথম্বর রাজস্থান, এর মধ্যে কোনটা অন্য থেকে আলাদা? দেখো সবগুলো ঠিকঠাক দেওয়া আছে, একমাত্র ভুল দেওয়া আছে এইটা। ভুল দেওয়া হচ্ছে কাজিরাঙ্গা বিহার, আসলে কাজিরাঙ্গাটা হচ্ছে আছে আসামে আছে। এটা আছে হচ্ছে আসলে আসামে আছে, সরি এটা আছে হচ্ছে গিয়ে আসামে এটা আছে, এটা আমার ভুল দেওয়া আছে। আলাদা হচ্ছে অপশন এ। এবার আমরা পয়েন্টটাতে 32-তে 32 আমরা এখানে কি পাচ্ছি? 32-তে এখানে দেওয়া আছে এমনটা যে কোন কমিশনের সুপারিশে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল? মুখার্জি কমিশন, হিল্টন ইয়াং কমিশন, চ্যাটার্জি কমিশন, এ এবং সি উভয়। কোন কমিশন এটি শুরু হয়? এটি উত্তর হবে হচ্ছে অপশন বি হিল্টন ইয়াং কমিশন। উত্তর অপশন বি হিল্টন ইয়াং কমিশন। হিল্টন ইয়াং কমিশন হচ্ছে এটি শুরু হয় 1934 সালের
1934 সালের আরবিআই অ্যাক্ট অনুসারে ভারতীয় রিজার্ভ ব্যাংক 1 এপ্রিল 1935 এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর 1937 সালে নিয়ে যাওয়া হয় কলকাতা থেকে মুম্বাইতে। ওকে, আরবিআই এর সদর দপ্তর 1937 সালে নিয়ে যাওয়া হয় কলকাতা থেকে মুম্বাইতে। আর ভারতীয় রিজার্ভ ব্যাংক 1949 সালের 1 জানুয়ারিতে এটি হয় ন্যাশনালাইজড বা জাতীয়করণ করা হয়। ঠিক আছে। আর রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন অসবর্ন স্মিথ এবং প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। ওকে, যাব আমরা পরের প্রশ্নে নাম্বার 33 আমরা এখানে কি পাবো? 33 আমরা এখানে পেয়ে যাচ্ছি এমনটা, একটি দ্রব্যের 12% লাভে বিক্রয় মূল্য এবং 4% ক্ষতিতে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 28 টাকা। দ্রব্যের ক্রয় মূল্য কত টাকা? এই যে 12% লাভ আর 4% ক্ষতি, এই ডিফারেন্স আসলে কত পার্সেন্ট? মোট 12 যোগ 4%, দ্যাট মিনস 16% ডিফারেন্স। কিন্তু এই শতকরা ডিফারেন্সটা টাকাতে আবার কত টাকা? 28 টাকা। দ্যাট মিনস এই 16% মূল্য 28 টাকা, 1% মূল্য 28/16 টাকা, তাহলে 100% মূল্য এই টাকাটা। 4 4 16, 4 25 100, 4 7 28, 7 25 175। ওকে, তাহলে ওই দ্রব্যের ক্রয় মূল্য 175 রুপিস, দ্রব্যের ক্রয় মূল্য 175 টাকা। ব্যাস, অঙ্ক শেষ। এবং আমরা পরেরটা যাবো 34-এ। 34-এ আমরা এখানে কি পাচ্ছি? 34-এ আছে এমনটা, 19 তার সঙ্গে আছে 9.019 প্লাস 0 মান নির্ণয় করো। মানে প্লেন বাংলা যোগ করতে হবে আর কি, 10 যোগ করে দেবো। ঠিক আছে, একটু হোম টাস্ক, প্লেন 10 যোগ করে দাও। কি যোগ করে যাও জানো, একটু দেখি দেই। যোগ করে এমন সংখ্যাটা আমরা এখানে লিখবো 919 লিখবো, দশমিক নেই। আমার পরের 3 এখানে দিয়ে রাখবো। 9.019 এখানে 9.019 লিখবো। 0.919 তাহলে এখানে 0.919 লিখবো। এখানে 9 পয়েন্ট, এখানে আছে আবার 9.0019 শুনে এক্সট্রা দিয়ে দেবো, পরে যোগ করে দেবো। এটা হবে 9 হবে, 9 9 18 19 9 হাতে 1 3 9 9 7 হাতে 2 আগে 3 9 9 3 7.9399। ওকে, তো অপশন ডি 937.9399 অপশন ডি এর সঠিক উত্তরটা। ঠিক আছে, এবং পরের প্রশ্নে নাম্বার 35-এ 35 এখানে আমরা কি পাচ্ছি? 35 আছে যে দীনেশ গোস্বামী কমিটি কি বিষয়ক সংস্কারের সাথে সম্পর্কিত? কৃষি বিষয়ক, নির্বাচনী বিষয়ক, এবং উভয় অর্থনৈতিক বিষয়ক। ওকে, এই দীনেশ গোস্বামী কমিটি আসলে নির্বাচন উত্তরটা অপশন বি, এটা নির্বাচনী বিষয়কে সম্পর্কিত। অপশন বি রাইট আনসার। ওকে, 1990 সালে নির্বাচনী সংস্কার সংক্রান্ত সুপারিশ প্রদানের জন্য দীনেশ গোস্বামী কমিটি গঠন করা হয়েছিল। দীনেশ গোস্বামী ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ। 1989 সালে তিনি ভিপি সিং সরকারের আইন এবং বিচার মন্ত্রী হিসাবে তিনি কাজ করেছিলেন। 1989 সালে তিনি ভিপি সিং এর যে সরকার ছিল, সেই সরকারে তিনি আইন এবং বিচার মন্ত্রী হিসাবে তিনি কাজ করেছিলেন এই দীনেশ গোস্বামী। ওকে, আমরা পরের প্রশ্নের নাম্বার 36-এ মানে 6 এখানে কি পাচ্ছি? ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে সরকারি চাকরিতে সম্মান নিশ্চিত করে বলা আছে? 12, 61, 16, 19 কোনটাতে এটি আছে? এটি আছে 16 নম্বর অনুচ্ছেদে। উত্তর
উত্তর অপশন সি, 16তে এটি আছে। ঠিক আছে, অনুচ্ছেদ 16তে সরকারি চাকরিতে অনগ্রসর শ্রেণী সংরক্ষণের জন্য আলোচনা করা আছে। ভারতে কাজ করার অধিকার একটি মৌলিক অধিকার এবং এই মৌলিক অধিকারগুলি সংবিধানের 3য় অংশে 12 নম্বর থেকে 35 থার্ড পার্টে অনুচ্ছেদে থার্ড পার্টে আছে, 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদে এগুলো বর্ণনা করা আছে হচ্ছে কি এই অধিকার বিষয়টি। ঠিক আছে, এবং আমরা পরের প্রশ্ন নাম্বার 37 আমরা এখানে কি পাচ্ছি, 37 আছে এমনটা, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন হচ্ছে 96 পাই ঘন সেমি এবং উচ্চতা হচ্ছে গিয়ে 8 সেমি। তাহলে ওর সমতলের ক্ষেত্রফলটা কি হবে? তো লম্বের চোঙ কিরকম হয় দেখতে আমরা জানি, লম্বের শঙ্কু দেখতে হয় এমনটা হয়, তাই তো? এই হয় না? এর আয়তন দেওয়া আছে কি হচ্ছে 96 পাই, আয়তন দেওয়া আছে 96 পাই, বেশ। উচ্চতা এখানে দেওয়া আছে কি 8 সেমি, সমতলের ক্ষেত্রফল। দেখো যখন দেওয়া আছে আমার এখানে আয়তন দেওয়া আছে, আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা হচ্ছে কি 1/3 পাই আর স্কয়ার এইচ, তার অর্থ হচ্ছে কি 1/3 পাই আর স্কয়ার এইচ এর ভ্যালু হচ্ছে কি 96 পাই। এরকম হাতে এখানে দেওয়া আছে, দুপাশ থেকে এখানে পাই পাই ভ্যানিশ করে দাও। ঠিক আছে, থাকছে এখানে 1/3 আর স্কয়ার এইচ, এইচ এর দেওয়া এখানে 8 দেওয়া আছে, ইকুয়াল টু 96, 8 12 96, দ্যাট মিন্স আর স্কয়ার ইকুয়াল টু 3 12 36, তাহলে আর ইকুয়াল হবে কি 36 এর বর্গমূল 6। আর আমাদের হাতে এখানে এসে গেল, এইচ আমার এখানে হাতে দেওয়া আছে অলরেডি। বের করতে হবে কি সমতলের ক্ষেত্রফল। এর ফর্মুলা কি আছে? পাই আর ইন্টু আর প্লাস এল। এর ফর্মুলা হচ্ছে কি পাই আর ইন্টু আর প্লাস এল, আর প্লাস এল। না আমার হাতে হচ্ছে এল নেই, মানে এটা নেই, এদিকে এটা হচ্ছে এল, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এইচ। ওকে, তাহলে এর আমরা এখানে বের করবো নিয়ম করে, সিম্পল অতিভুজের নিয়ম দিয়ে আমরা বের করবো। তাহলে কি আসবে? বর্গমূল আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, আর এর ভ্যালু হচ্ছে 6, 6 স্কয়ার প্লাস এইচ হচ্ছে 8, 8 স্কয়ার, এই তো। দ্যাট মিন্স 36 প্লাস 64 করলে হচ্ছে 100, আর বর্গমূল হবে 10 হবে। তো এর আসলে কি 10, তাই তো? এর আমরা এখানে 10 আমরা পেয়ে গেলাম। এবার ক্ষেত্রফলটা আমি বের করবো, ওটা হচ্ছে গিয়ে পাই আর ইন্টু হচ্ছে আর প্লাস এল। পাই থাকলো, আর হচ্ছে গিয়ে 6, আর আবার 6, এল হচ্ছে গিয়ে 10, অর্থাৎ পাই ইন্টু 6 গুণ 10 মানে 16, 6 16 96, দ্যাট মিন্স 96 পাই। উত্তর হবে গিয়ে 96 পাই। ঠিক আছে, 96 পাই হচ্ছে বর্গ সেমি, এর হচ্ছে সমতলের ক্ষেত্রফল। অপশন সি উত্তর আসবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ওর আয়তনটা যা ছিল ওর ক্ষেত্রফলটা কিন্তু তাই আসলো 96 পাই, এটাও তাই 96 পাই এখানে এসছে। ঠিক আছে, তারপর আমরা পরের প্রশ্নে, পরেরটা এখানে কি প্রশ্ন আছে? পরের প্রশ্ন আছে এই ধরনের, নাম্বার 38 আছে, নিচের কোন সংখ্যাটি 7, 11, 13 দিয়ে বিভাজ্য? অর্থাৎ যে সংখ্যাটা 7, 11, 13 সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেটা অবশ্যই এদের তিনটের লসাগু দিয়ে ভাগ করা যাবে। যেমন ধরো 7 গুণ 11 গুণ 13 হবে, এদের হচ্ছে লসাগু আসবে। 7 11 হচ্ছে গিয়ে 77 গুণ এখানে করা হচ্ছে 13 করো, 1 হাতে 2 23, বুঝলেন? 77 1 করো, হাতে 1 হাতে 1 1 উত্তর হচ্ছে কি 1 এবার এটা হচ্ছে কি আসলে হচ্ছে এদের লসাগু। এবারে এদের ভেতরে কোনো একটা সংখ্যা আছে, যে সংখ্যাটা হচ্ছে এর হচ্ছে গুণিতক। ঠিক আছে, তাহলে এদের ভেতরে যেই সংখ্যাটা হচ্ছে 1001 এর গুণিতক, মানে যাকে আর কি 1001 দিয়ে ভাগ করা যাবে, ওকে আবার এগুলো ভাগ করা যাবে। ঠিক আছে, দেখবে ঠিক 1001 এর বর্গ করলে পরে আসে হচ্ছে এই 100,001, এই সংখ্যাটা আসবে। 1001 এর স্কোয়ার যদি তোমরা করে নাও, দেখবে তার স্কোয়ারটা আসবে হচ্ছে 100,2001 আসবে। অর্থাৎ 7, 11, 13 দিয়ে হচ্ছে ভাগ করা যায় হচ্ছে 1001 কে, তাহলে অবশ্যই স্কোয়ার হবে, ওটাকে ভাগ করা যাবে। উত্তর হবে অপশন এ। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্নে নাম্বার 39-এ, 39-এ আমরা কি পাচ্ছি? এখানে দেওয়া হচ্ছে বিবৃতি। বিবৃতি এমন আছে যে সরকারের কি ধর্মঘট ও
মিছিল সহ সব ধরনের প্রতিবাদ নিষিদ্ধ করা উচিত। যুক্তি এখানে কি দিচ্ছে? হ্যাঁ, এটি শৃঙ্খলা শেখানোর একমাত্র উপায়। এটা ভুল কথা, শৃঙ্খলা কোনোভাবে শেখানো যায় না। আচ্ছা, দুই এখানে কি বলছে? না, সরকার তার নাগরিকদের তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। এটা অবশ্য ঠিক কথা। আপনি কি বলছে? হ্যাঁ, কাজের ব্যাঘাত ছাড়াই সর্বাধিক উৎপাদনশীলতা নিশ্চিত করা এটি একমাত্র উপায়। ফলে এটা একটা যুক্তিপূর্ণ কথা, এটা একটা যুক্তিপূর্ণ কথা। দুই এবং তিন দুটো যুক্তিপূর্ণ কথা। সমর্থন হচ্ছে সমর্থনে বা অসমর্থনে, ঠিক আছে। এখানে কি প্রশ্ন আছে যে কোনটাই স্ট্রং নয়, এক এবং দুই স্ট্রং, বা দুই তিন স্ট্রং, এক তিন স্ট্রং। স্ট্রং হচ্ছে আসলে দুই আর তিন, ঠিক আছে। পক্ষে এবং হচ্ছে বিপক্ষে স্ট্রং হচ্ছে গিয়ে দুই আর তিন। উত্তর হবে অপশন সি। ওকে, দুই এবং তিন হচ্ছে স্ট্রং এখানে, ঠিক আছে। এবং আমরা পরেরটাতে নাম্বার 40 40 আমরা এখানে কি পাচ্ছি? 40 আছে এমনটা, নিচে চিত্রটি দেখে উত্তর দাও, যেখানে সঙ্গী লোক জিজ্ঞেস করছি কতজন বালক, আচ্ছা বালক পড়াশোনা করে। আচ্ছা, এই হলো কি বালক, আচ্ছা ক্রিকেট খেলে। তাহলে বালকের ভেতরে হচ্ছে ক্রিকেটার, ক্রিকেটার হচ্ছে কি আমার এই চিহ্ন দিয়ে আছে এখানে। বালকের মধ্যে ক্রিকেটার আছে হচ্ছে কি তোমার 7 আর 9 আছে, এবং তারপর লেখাপড়া করছে মানে শিক্ষার্থী, শিক্ষার্থী আছে একমাত্র হচ্ছে গিয়ে 7, ঠিক আছে। তাহলে পরে বালক এবং হচ্ছে ক্রিকেটার এবং শিক্ষার্থী, ওরা হচ্ছে গিয়ে 7 দিয়ে আমরা এটাকে বোঝাবো। উত্তর হবে অপশন বি 7, ঠিক আছে। তারপর 40 হচ্ছে 7। এটা তার পরের প্রশ্নে এটা কি আছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে দিল্লির জন্য বিশেষ মর্যাদা প্রদান করে? দিল্লি একটা বিশেষভাবে দেওয়া আছে কোন অনুচ্ছেদের মাধ্যমে? ওটি হচ্ছে আসলে 239AA। 239AA। এই দিল্লি হচ্ছে একটি রাজধানী শহর, ওটি দেওয়া হয়েছে 239AA-তে, এটি দেওয়া হয়েছে বিশেষ একটি অধিকার, ঠিক আছে। এই অনুচ্ছেদটি নেওয়া হচ্ছে 1991 সালে, এটিকে দেওয়া হয় সংবিধান সংশোধনের মাধ্যমে, এবং সেটি ছিল হচ্ছে গিয়ে 69th সংবিধান অ্যামেন্ডমেন্ট ছিল, 1991 সালে ছিল, ঠিক আছে। আর এই এটা পেছনে যে ছিল মানে কমিটি, সেই কমিটির নাম ছিল হচ্ছে গিয়ে এস বালাকৃষ্ণ কমিটি। ওকে, তার নাম হচ্ছে এস বালাকৃষ্ণ কমিটি, এস বালাকৃষ্ণন কমিটি। ওকে, এস বালাকৃষ্ণন কমিটি, ঠিক আছে। এটা অবশ্যই খেয়াল রাখবে, ভালো একটা কোশ্চেন, ঠিক আছে। এবার নাম্বার 42 এখানে কি পাচ্ছি? 42 এখানে আছে এমনটা, বি এর কোন ধনাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 9 বীজগুলি সমান হবে? যখন কোনো নাকি মানে বীজ সমান হয় তখনই হয় যদি ওখানে বি স্কোয়ার মাইনাস 4 = 0 হয়। যেমন দিয়ে সমীকরণটা কিরকম হয়? হয় হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা কিরকম হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি আমার 0 হয়, ওখানে দুখানা বি সমান হবে তখনই যদি কিনা ওখানে বি স্কোয়ার মাইনাস 4ac = 0 হয়ে যায়। এই সমীকরণ এখানে দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 9। এখানে আমরা কি পাবো? এখানে বি স্কোয়ার অর্থ হচ্ছে কি এক্স এর সহগ, মানে হচ্ছে গিয়ে শুধু বি, অর্থাৎ আমরা বি স্কোয়ার আসবে এখানে -4 ইন্টু এ মানে কি এক্স এর সহগ 1 ইন্টু 1, সি মানে কি 9 = 0। দ্যাট মিনস বি স্কোয়ার হচ্ছে 4 নং 36। ওকে, তাহলে বি আসবে কি 6, অর্থাৎ বি এর ভ্যালু যদি আমার 6 হয়, এখানে দেওয়া আছে ধনাত্মক মান, অ্যাকচুয়ালি বি হবে কি প্লাস মাইনাস 6 আসবে, সেখানে ধনাত্মক মান, উত্তর হবে অপশন 6। ওকে, তাহলে বি এর মান যদি +6 হয়ে যায় তাহলে পরে এখানে বিন্দুগুলির সমান হয়ে যাবে। এই হচ্ছে আনসার। আমরা পরের প্রশ্নে যাবো আমরা 43-তে। 43 এখানে কি আছে? আরে বাবা, এত আনসার এসছে এটা, ঠিক করে লিখে দিই। এটাই আছে আসলে a⁻10 ইন্টু b⁻, আছে এখানে -7 ইন্টু c⁻, আছে হচ্ছে -4, বাই আছে হচ্ছে a⁻5 ইন্টু b স্কোয়ার ইন্টু c⁻5। এর ভ্যালু বের করতে হবে সরল রূপ, মানে আমার এখানে সবগুলোকে ওপরে আমরা নিয়ে যাবো। নিলে পরে কি হয়, আমরা কি জানি যে নিচে যেগুলো আছে ওগুলো উপরে নিয়ে গেলে পরে ওগুলো হচ্ছে জাস্ট ওদের যে সূচকগুলো আছে ওগুলোর ভ্যালুর আগে সাইনটা
উল্টো হয়ে যায়, অর্থাৎ এখানে আসবে যে এ টু দি পাওয়ার 10 প্লাস 5, ওকে। আর বি আসবে -7 সঙ্গে হচ্ছে যে -2, এটা আসবে। আর সি আসবে কি, এখানে আসবে -4, এটা গেলে আসবে হচ্ছে -5 আবার, এ আসবে। অর্থাৎ এ টু দি পাওয়ার আসবে হচ্ছে 15, বি টু দি পাওয়ার আসবে হচ্ছে -9, আর সি আসবে হচ্ছে গিয়ে -9, এটা আসবে। এ টু দি পাওয়ার 15, বি -9, সি -9, উত্তর অপশন এটা দেখো, অপশন বি, এ টু দি পাওয়ার 9 15, বি 9, সি 9। এবার আমরা 44 আমরা এখানে কি পাচ্ছি, 44 আছে এমনটা, 44 আছে এমনটা যে সাগরমালা প্রকল্পটি কিসের সঙ্গে সম্পর্কিত। সাগরমালা প্রকল্পটি কিসের সঙ্গে সম্পর্কিত আছে, বলছে বন্দর ভিত্তিক উন্নয়ন, গ্রামীণ ব্যাংকের উন্নয়ন, শহরাঞ্চলের কর্মসংস্থান, না বলছে উপরের সবগুলি। কার সঙ্গে এটি সম্পর্কিত, সাগরমালাটা হচ্ছে গিয়ে বন্দর ভিত্তিক উন্নয়ন, উত্তর অপশন এ, এটা হচ্ছে একটি বন্দর ভিত্তিক উন্নয়ন, ঠিক আছে। সাগরমালা প্রকল্পটি গৃহীত হয় হচ্ছে 2015 সালে, সাগরমালা প্রকল্পটি গৃহীত হয়, এবং এই প্রকল্পটি নেয় হচ্ছে ভারত সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট, ওকে, সাগরমালা প্রকল্প। এবং পরের প্রশ্নে 45 এখানে কি পাচ্ছি, 45 আছে নিম্নের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি খুঁজে বের করতে হবে, সমস্যা পূরণ করতে হবে, ঠিক আছে। দেখো করে হয়, আচ্ছা আমরা এখানে কোনাকুনি গুণ করি তো, 6 দুগুণে এখানে 12, 3 আর 3 9 হচ্ছে গিয়ে, তারপরে দাও তো এখানে কি হবে 39, হচ্ছে না, এটা করো 5 10 হচ্ছে গিয়ে 50, 7 12 হচ্ছে 84, যোগ করে দাও 4 8 5 13 34 এসছে। এটাও তাই লিখতে হবে, 7 9 63, 2 দুগুণে 40, 3 103, এটা হচ্ছে 103, ঠিক আছে, মানে কোনাকুনি গুণ করে যোগ, ঠিক আছে। এবার আমরা 46 আমরা এখানে কি পাচ্ছি, 46 এমনটা, রনিত পশ্চিম দিকে হাঁটলো প্রথমে 20 মিটার, তাহলে এটা হচ্ছে কি এমন হয়, ওপরটা নর্থ সাউথ, এদিকে ইস্ট, এদিকে হচ্ছে ওয়েস্ট, তাহলে রনিত প্রথমে হাঁটলো হচ্ছে পশ্চিম দিকে হাঁটলো এখানে 20 মিটার, বেশ। বাদিক হচ্ছে ঘুরলো 5 মিটার, এখান থেকে হাঁটলো হচ্ছে গিয়ে 25 মিটার হাঁটলো এদিকে, আবার ঘুরলো বাম দিকে আবার একে আমরা এখানে ঘুরিয়ে দিলাম, হাঁটলো হচ্ছে 30 মিটার, এটা এতটুকু হচ্ছে হাঁটলো হচ্ছে মোট 30 মিটার, আবার বাম দিক ঘুরলো, এখানে কপাল হচ্ছে এদিকে, ঘুরলে কোথায় গেল, হাঁটলো এখানে 40 মিটার, এ গেল হচ্ছে গিয়ে 40 মিটার হাঁটলো, শেষে ডান দিকে এখান থেকে 45 ডিগ্রি ঘুরে হাঁটতে থাকলো, 45 ডিগ্রি ঘুরে হাঁটা শুরু করলো। তো এখন মুখ করে কোন দিকে, এই অ্যাঙ্গেল, দ্যাট মিনস এই অ্যাঙ্গেল মানে হচ্ছে নর্থ ইস্টে আছে মুখ করে, উত্তর পূর্ব দিকে, অপশন সি, উত্তর পূর্বে মুখ করে আছে, 46 আনসার, ঠিক আছে। এবং আমরা 47 আমরা যাবো, আমরা 47 এখানে আমরা কি পাচ্ছি, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিসকো কত সালে স্থাপিত হয়েছিল, এটি স্থাপিত হয় আসলে 1907 সালে, ওকে। একবার উত্তরটা আমরা দিয়ে দিলাম, উত্তর হবে 1907 সালে, 1907 সালে, ঠিক আছে। জামশেদজি ওয়ানজি টাটা 1907 সালে এটি প্রতিষ্ঠা করেছিলেন, এটি হচ্ছে ভারতে স্থাপিত প্রথম লৌহ ইস্পাত কারখানা, যেটি সুবর্ণরেখা এবং খড়কাই নদীর তীরে স্থাপিত হয়, নদীর তীরে সুবর্ণরেখা আর হচ্ছে গিয়ে খড়কাই, নদীর তীরে স্থাপিত হয়, প্রথম হচ্ছে টিসকো, ওকে। আর 2005 সালে টিসকোর নাম চেঞ্জ করে দেওয়া হয় টাটা স্টিল লিমিটেড, 2005 থেকে টিসকোর নামটা করে দেওয়া হয় টাটা স্টিল লিমিটেড, ওকে। যাবো আমরা পরের প্রশ্নে, নাম্বার 48 এখানে কি বলছে, একটি চিড়িয়াখানায় কিছু গরু এবং তোতা পাখি রাখা আছে, মোট পায়ের সংখ্যা 52 আর মোট মাথা হচ্ছে 20, তাহলে গরুর সংখ্যা কত, ধরি গরু আছে এখানে এক্সট্রা, তার তোতা পাখি আছে হচ্ছে 20 মাইনাস এক্সট্রা, ঠিক তো,
তাহলে গরুর পা হচ্ছে 4টি করে, প্লাস কোথা বাকি হচ্ছে 20 মাইনাস এক্স, এদের পা হচ্ছে 2খানা করে, মোট পা হচ্ছে গিয়ে 52টা। ব্যাস, তাহলে কি 4x প্লাস 20 40 মাইনাস 2x ইকুয়াল টু হচ্ছে 52। 4x মাইনাস 2x মানে হচ্ছে গিয়ে 2x ইকুয়াল টু 12 মাইনাস 40 মানে হচ্ছে 12। x ইকুয়াল টু কত হবে? 6 হবে। তার মানে গরু ছিল হচ্ছে 6টা। ঠিক আছে, এটা আবার অ্যালিগেশন দিয়েও করে দেওয়া যায়। ঠিক আছে, ধরে নিচ্ছে যে গরু হচ্ছে মানে টোটালটা হচ্ছে 20 করে ধরে নিচ্ছে, এ পাশে ধরছে হচ্ছে গরু, এ পাশে ধরছে হচ্ছে গিয়ে তোমার তোতা। ঠিক আছে, তাহলে গরুর এখানে পায়ের সংখ্যা হচ্ছে গিয়ে তোমার 20 গুণ 4, দ্যাট মিনস 80, আর তোতা পাখি হচ্ছে গিয়ে 20 গুণ 2, দ্যাট মিনস 40, 80 আর 40। ঠিক আছে, কিন্তু মোট পা হচ্ছে এখানে আছে কত? 52। বিয়োগ করে এখানে কত পাচ্ছি? এটা পাচ্ছি 12, এটা কত পাচ্ছি? 80 বিয়োগ 52 করলে কত পাচ্ছি? 28। তার মানে হচ্ছে গিয়ে গরু আর অনুপাতটা কত হচ্ছে গিয়ে 12:28। 4 3 12, তার সাথে 28, 3:7, এটা আমরা পেয়ে যাচ্ছি। তার মানে হচ্ছে মোট সংখ্যা যদি এখানে 20 হয়, তার মানে আমার এখানে গরু আছে 10-এর 3 ইন্টু হচ্ছে 20, 10 দুগুণে 20, 600। ঠিক আছে, এভাবে এটা করে দেওয়া যাবে, অ্যালিগেশন দিয়ে এটা কিন্তু করে দেওয়া যাবে। ঠিক আছে, তারপর আমরা পরের প্রশ্নে 49 নম্বর আমরা যাব। 49 এখানে কি আছে? স্কোয়ার এ প্লাস ট্যান স্কোয়ার ইকুয়াল 7/12 হলে পরে sec 4a মাইনাস ট্যান 4a এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো করো। এখানে তাহলে আমরা করবো কি? এটা পাচ্ছি হচ্ছে sec টু দি পাওয়ার 4a মাইনাস করো ট্যান 4a, একবার sec স্কোয়ার a এর হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস এটাকে আমরা ট্যান স্কোয়ার a স্কোয়ার লিখতে পারি। এর মানে বি স্কোয়ার সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে sec স্কোয়ার a প্লাস হচ্ছে একবার ট্যান স্কোয়ার a, আবার হচ্ছে গিয়ে ওই রকম ভাবে sec স্কোয়ার a মাইনাস হচ্ছে ট্যান স্কোয়ার a। এবার এর ভ্যালু এখানে দেওয়া আছে 7/12, এর ভ্যালু এখানে করবো 7/12 এখানে করে দেবো। এবারে sec স্কোয়ার a মাইনাস ট্যান স্কোয়ার এর ভ্যালু কি হয়? 1 হয়, তাহলে 7/12 আনসার হবে 7/12। ঠিক আছে, আর কিছু কোনো চেঞ্জ হবে না। যেমন আমরা পরের প্রশ্নে 50 এখানে কি পাচ্ছি? ভারতের ম্যানচেস্টার বলা হয়, ভারতের ম্যানচেস্টার কোন নদীর তীরে অবস্থিত? সবরমতী, কৃষ্ণা, নর্মদা, গোদাবরী। ভারতের ম্যানচেস্টার আছে হচ্ছে গিয়ে সবরমতী নদীর তীরে। উত্তর হবে অপশন বি, সবরমতী নদীর তীরে। আগে জানবো এটা বলা হয় কোন শহরকে, সে শহরের নাম হচ্ছে গিয়ে আহমেদাবাদ। আহমেদাবাদকে আমরা বলি হচ্ছে ভারতের ম্যানচেস্টার, এটি আছে হচ্ছে গুজরাটে, সবরমতীর ধারে আছে। ঠিক আছে, আর এই সবরমতী আশ্রম থেকে হচ্ছে গান্ধী প্রথম তার ডান্ডি যাত্রা শুরু করেছিলেন। আর এই আহমেদাবাদে আছে হচ্ছে গিয়ে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম। ঠিক আছে, তো যেটা হচ্ছে বিখ্যাত জায়গা, একটু অবশ্যই খেয়াল রাখবে আহমেদাবাদ শহরের জায়গাটা। ঠিক আছে, তাহলে আজকের এই লাইভ ক্লাসটি এত অবধি ছিল।